সকালে অ্যালার্ম বাজার পর ঘুম ভাঙতেই মনের ভেতর প্রথম যে চিন্তাটা আসে সেটা কি? হ্যাঁ, আসলে বেশিরভাগ মানুষের জন্যই এটা একটা ভয়ের অনুভূতি। ঠিক, সম্ভবত সারা দিনে কি কাজ করতে হবে তার একটা অন্তহীন তালিকা মাথায় ঘুরতে থাকে। মানে আধুনিক জীবনের সবচেয়ে বড় আর সবচেয়ে ক্লান্তিকর সংগ্রামটি হলো এই সময় ব্যবস্থাপনা বা টাইম ম্যানেজমেন্ট। একদম তাই। চারদিকে তাকালে মনে হয় যেন একটা অদৃশ্য রেস চলছে, তাই না? আর ঘড়ির কাঁটার সাথে পাল্লা দিয়ে আমরা সবাই কেন যেন পিছিয়ে পড়ছি। প্রায়ই মনে হয় দিন শেষে আরও কয়েকটা ঘন্টা যদি পাওয়া যেত। সবাই ওই এক্সট্রা সময়ের পেছনেই ছুটছে। কিন্তু আমাদের আজকের এই বিস্তৃত আয়োজনে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা সময়ের প্রতি আমাদের এই যে পুরো দৃষ্টিভঙ্গি সেটাকে একেবারে গোড়া থেকে নাড়িয়ে দিতে পারে। আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি হল অলিভার বার্কম্যানের লেখা ভীষণ আলোড়ন তোলা একটি বই, 4000 উইকস, টাইম ম্যানেজমেন্ট ফর মর্টালস। রাইট। প্রথাগত কোনো টাইম ম্যানেজমেন্ট ম্যানুয়াল বলতে আমরা যা বুঝি, মানে এই বইটি আসলে তার ধারে কাছেও দিয়ে যায় না। মানে গতানুগতিক হ্যাকস বা টিপস নেই এতে? না, একেবারেই না। সাধারণত টাইম ম্যানেজমেন্ট বা প্রোডাক্টিভিটি হ্যাকস বলতে আমাদের শেখানো হয় কিভাবে আরও দ্রুত কাজ করা যায়, তাই তো? কিভাবে একদিনে 10 ঘন্টার কাজ 8 ঘন্টায় শেষ করা যায়, বা কিভাবে ওই যে ইনবক্স জিরো অর্জন করা যায়। হ্যাঁ, ইনবক্স জিরো তো একটা স্বপ্নের মতো। ঠিক, কিন্তু বার্কম্যানের এই কাজের সরসংক্ষেপ আমাদের সম্পূর্ণ ভিন্ন এবং বেশ রূঢ় একটি সত্যের মুখোমুখি দাঁড়া করায়। আজকের আলোচনাটি শুধুমাত্র কিভাবে আরও বেশি কাজ করা যায় তা নিয়ে নয়, বরং কেন আমাদের কাজের প্রতি এই অন্ধ দৃষ্টিভঙ্গি এবং সবকিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা, মানে মনস্তাত্ত্বিকভাবে আমাদের ধ্বংস করছে, তার অন্তর্নিহিত কারণগুলো খোঁজার চেষ্টা। আচ্ছা, চলুন বিষয়টি একটু খুলে বলা যাক। আমাদের আজকের এই গভীর আলোচনার মূল মিশন বা লক্ষ্যই হল প্রচলিত এই প্রোডাক্টিভিটি কালচার বা উৎপাদনশীলতার যে একটা অন্ধ দৌড় চারদিকে চলছে, তার পেছনের বিভ্রমটাকে বোঝা। চমৎকার বলেছেন, বিভ্রমটাই আসল শব্দ এখানে। তাই না? আমরা সারা জীবন শুনে এসেছি যে ভালো টাইম ম্যানেজমেন্ট মানে হল সব কাজ নিখুঁতভাবে শেষ করা। কিন্তু এই আলোচনা আমাদের দেখাবে যে আমাদের সীমিত সময়ের প্রকৃত ব্যবহার আসলে কিভাবে করা যায় এবং কেন সব কাজ শেষ করার চেষ্টা করাটা একটা অবাস্তব ফ্যান্টাসি ছাড়া আর কিছুই নয়। হ্যাঁ, আর এই অবাস্তব ফ্যান্টাসিটা কিভাবে তৈরি হলো তার একটু ঐতিহাসিক প্রেক্ষাপট জানা প্রয়োজন বলে আমি মনে করি। ও আচ্ছা, মানে ইতিহাসের সাথে সময় সম্পর্ক? ঠিক। ধরুন, শিল্প বিপ্লবের আগে মানুষ কিন্তু সময়কে একটা রিসোর্স বা সম্পদ হিসেবে দেখত না, যাকে বাঁচিয়ে রাখতে হবে বা খরচ করতে হবে। তাহলে তারা কিভাবে দেখত? তখন সময়ের হিসাব হতো প্রকৃতির নিয়মে, মানে সূর্য উঠলে কাজ শুরু আর সূর্য ডুবলে বিশ্রাম। ফসল কাটার সময় হলে কাজ বেশি, অন্য সময় কম। মানুষ সময়ের ভেতরে বাস করত। সময়ের ভেতরে বাস করত, বাহ! কথাটা শুনতে খুব সুন্দর লাগছে। হ্যাঁ, কিন্তু যখনই কারখানায় কাজ শুরু হলো এবং শহরের মোড়ে মোড়ে ঘড়ি বসল, তখন সময় হয়ে গেল একটা কনভেয়ার বেল্টের মতো। একটা চলমান বেল্ট। ঠিক। বেল্টটা অনবরত চলছে, আর আমাদের মনে হতে শুরু করল যে এই বেল্টে যদি আমরা কোনো কাজ না চাপাই তবে সময়টা স্রেফ নষ্ট হয়ে যাচ্ছে। আধুনিক সমাজ আমাদের মস্তিষ্কে এই ভয়টা খুব শক্তভাবে গেঁথে দিয়েছে। আরও বেশি করো, আরও দ্রুত করো, আর প্রতিটি সেকেন্ডকে নিংড়ে নাও। বাপরে, শুনতেই তো একটা অ্যাংজাইটি তৈরি হচ্ছে। কিন্তু বার্কম্যান এমন একটা গাণিতিক সত্য তুলে ধরেছেন যা এক মুহূর্তের জন্য হলেও যে কাউকে স্তব্ধ করে দিতে বাধ্য। হ্যাঁ, আমি গাণিতিক সত্যটিতে আসছি। সত্যি বলতে, একজন মানুষের গড় আয়ু যদি আমরা ৮০ বছর ধরি, তবে সপ্তাহ হিসাবে হিসেব করলে তা দাঁড়ায় মাত্র ৪,০০০ সপ্তাহ। হ্যাঁ, মাত্র ৪,০০০। সংখ্যাটা শোনার পর বুকের ভেতর একটা শূন্যতা অনুভব হওয়া খুব স্বাভাবিক। মাত্র ৪,০০০। আমরা যখন জীবন শব্দটা ভাবি, তখন মনে হয় আমাদের সামনে অফুরন্ত সময় পড়ে আছে। ঠিক, মনে হয় যেন অনন্তকাল ধরে আছি আমরা, একদম। কিন্তু যখন এটাকে ৪,০০০ সংখ্যায় নামিয়ে আনা হয়, তখন বিষয়টা প্রচণ্ড ধাক্কা দেয়। মানে এত ছোট একটা পরিসরে আমরা এত প্ল্যান, এত আশা কিভাবে আটাবো? এখানেই সবচেয়ে চমকপ্রদ বিষয়টি হল, আমরা যখন এই ৪,০০০ সপ্তাহের চরম সত্যিটাকে গভীরভাবে উপলব্ধি করি, তখন প্রাথমিকভাবে একটা অস্তিত্বের সংকট বা এক্সিস্টেন্সিয়াল ড্রেড তৈরি হলেও। হ্যাঁ, ভয় লাগাটা তো স্বাভাবিক। ঠিক, কিন্তু শেষ পর্যন্ত আমাদের মনের ওপর থেকে একটা বিশাল বোঝা নেমে যায়।
আধুনিক প্রোডাক্টিভিটি দর্শন আমাদের বিশ্বাস করতে বাধ্য করে যে আমরা চাইলে পৃথিবীর সব কাজ করে ফেলতে পারি। শুধু দরকার সঠিক একটা অ্যাপ, সঠিক একটা রুটিন, বা ধরুন ঘুম থেকে ভোর 5টায় ওঠার একটা অভ্যাস। হ্যাঁ, ওই 5M ক্লাবের মতো আর কি। রাইট। এর পিছনের মনস্তত্ত্বটা হলো আমরা আসলে নিজেদের অসীম ক্ষমতাশালী ভাবতে ভালোবাসি। আমরা ভাবতে চাই যে আমাদের কোনো সীমাবদ্ধতা নেই, কিন্তু বার্কম্যানের তত্ত্ব অনুযায়ী সব কাজ শেষ করা আক্ষরিক অর্থেই অসম্ভব। এই সীমাবদ্ধতাকে মেনে নেওয়াই হলো মুক্তির প্রথম ধাপ। এই সীমাবদ্ধতার ধারণাকে আমরা একটা জাদুর বাক্সের উপমা দিয়ে খুব সহজে বুঝতে পারি। আচ্ছা, জাদুর বাক্স ব্যাপারটা কেমন? ধরুন, আমাদের জীবনটা একটা জাদুর বাক্স, আর সেই বাক্সের ভেতর গুনে গুনে ঠিক 4000টি সোনার কয়েন রাখা আছে। আমরা জানি যে এই বাক্সে আর কখনোই নতুন কোনো কয়েন যোগ হবে না। খুবই লিমিটেড একটা সাপ্লাই। ঠিক। এখন এই সীমিত কয়েনগুলো কি আমরা যত্রতত্র যে কোনো অর্থহীন কাজে বা অন্যের চাপিয়ে দেওয়া প্রত্যাশা পূরণে ছুঁড়ে ফেলব, নাকি প্রতিটি কয়েন খরচ করার আগে খুব সাবধানে ভেবে দেখব? অবশ্যই খুব সাবধানে ভেবে দেখব। জীবনকে যখন এই সীমিত কয়েনের মধ্যে দেখা হয়, তখন প্রতিটি সপ্তাহের মূল্য আমাদের কাছে পরিষ্কার হয়ে যায়। এই গাণিতিক সত্যটা আমাদের বাধ্য করে এটা স্বীকার করতে যে আমরা সব করতে পারব না। এবং ঠিক এই স্বীকারোক্তিটাই আমাদের পরবর্তী অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অস্বস্তিকর প্রশ্নের দিকে ঠেলে দেয়। অস্বস্তিকর প্রশ্ন সেটা কি? যেহেতু আমাদের কাছে মাত্র 4000 সপ্তাহ আছে, তার মানে হলো আমাদের প্রতিদিনের কাজের তালিকা বা টু ডু লিস্ট নিয়ে আমাদের যে একটা গভীর অবসেশন বা আবেশ আছে। হ্যাঁ, টু ডু লিস্ট ছাড়া তো আমরা এক পাও এগোতে পারি না। ঠিক। কিন্তু বাকম্যান বলছেন এই আবেশটা আসলে কাজ করার চেয়ে বরং এক ধরনের মানসিক সান্ত্বনা খোঁজার চেষ্টা। একটু দাঁড়ান, এখানে তো একটা বড় ধরনের মানসিক দ্বন্দ্ব তৈরি হচ্ছে আমার। দ্বন্দ্ব কেন? কারণ আমরা তো সব সময় শুনে এসেছি যে সফল হওয়ার মূল মন্ত্রই হলো ভালো টাইম ম্যানেজমেন্ট, গেটিং থিংস ডান বা পোমোডোরো টেকনিকের মতো বড় বড় প্রোডাক্টিভিটি সিস্টেমগুলো তো আমাদের এইটাই শেখায় যে দিন শেষে টু ডু লিস্টে সব কাজ শেষ করে ফেলা সম্ভব। হ্যাঁ, শেখায় তো বটেই। লিস্টের টিক চিহ্ন দেওয়ার যে একটা অদ্ভুত শান্তি আছে, সেটা তো আর মিথ্যে নয়। তাহলে কি এতদিন ধরে আমরা যে সব প্রচলিত প্রোডাক্টিভিটি সিস্টেম অনুসরণ করে আসছি সেগুলো কি সম্পূর্ণ ভুল? আমাদের কি তাহলে কাজ গুছিয়ে করার কোনো চেষ্টাই করা উচিত নয়? না, প্রোডাক্টিভিটি সিস্টেমগুলো দিয়ে সম্পূর্ণ ভুল তা কিন্তু নয়। তারা কাজ গোছাতে সাহায্য করে, কিন্তু এই সিস্টেমগুলো আমাদের একটা মিথ্যা প্রতিশ্রুতি দেয়। মিথ্যা প্রতিশ্রুতি মানে কি রকম? তারা আমাদের একটা অবাস্তব মরীচিকার পেছনে ছোটাচ্ছে। বার্কম্যান বইটিতে একটি দারুণ মেকানিজমের কথা বলেছেন, যাকে বলা যায় এফিসিয়েন্সি ট্র্যাপ বা দক্ষতার ফাঁদ। দক্ষতার ফাঁদ শুনতে তো বেশ ইন্টারেস্টিং লাগছে। বিষয়টা হলো, আপনি যখন কোনো কাজে খুব দক্ষ হয়ে ওঠেন, তখন সেই কাজ কমে যায় না, বরং আরও বেড়ে যায়। মানে কাজ তাড়াতাড়ি করলে তো কাজ শেষ হয়ে যাওয়ার কথা। এখানেই তো ট্র্যাপটা। একটা খুব সাধারণ উদাহরণ দেয়া যাক। ইমেলের ক্ষেত্রে কি ঘটে? আমরা ভাবি যে যদি খুব দ্রুত সব ইমেলের রিপ্লাই দিয়ে ইনবক্স খালি করে ফেলা যায়, তাহলে শান্তি পাওয়া যাবে। হ্যাঁ, ওই যে ইনবক্স জিরো। ঠিক, কিন্তু বাস্তবে ঘটে উল্টোটা। যত দ্রুত ইমেলের রিপ্লাই দেয়া হয়, তত দ্রুত অপর পাশ থেকে আরও বেশি রিপ্লাই আসতে থাকে। অর্থাৎ দক্ষতা নিজেই নতুন কাজের জন্ম দেয়। ও মাই গড, এটা তো একটা ভয়ঙ্কর অঙ্কহীন লুপ। একদম তাই। ঠিক যেন একটা ট্রেডমিলে দৌড়ানোর মতো, যেখানে স্পিড যত বাড়ানো হচ্ছে, ট্রেডমিলটা তত দ্রুত পেছনের দিকে সরে যাচ্ছে। মানে আপনি দৌড়াচ্ছেন ঠিকই, কিন্তু এগোচ্ছেন না। অসাধারণ একটা উপমা দিয়েছেন। ঠিক তাই। এর পেছনে কারণটা হলো নলেজ ওয়ার্ক বা বুদ্ধিভিত্তিক কাজের কোনো নির্দিষ্ট সীমানা নেই। এটি অসীম। এটা কোনো কারখানা নয় যে 100টা শার্ট বানানো শেষ মানে কাজ শেষ। রাইট। বার্কম্যান বলছেন টাইম ম্যানেজমেন্টের মূল উদ্দেশ্য কাজের তালিকা খালি করা বা ইনবক্স জিরো অর্জন করা হতে পারে না। সব কাজ শেষ করার এই যে মরিয়া চেষ্টা, এটি আমাদের কেবল শারীরিকভাবেই ক্লান্ত করে না, মানসিকভাবেও বিপর্যস্ত করে তোলে। হ্যাঁ, কারণ মাথায় সবসময় একটা চাপ থাকে। ঠিক, কারণ আমাদের মস্তিষ্ক সবসময় একটা কাল্পনিক ফিনিশ লাইন বা সমাপ্তি রেখার কল্পনা করে। মস্তিষ্ক ভাবে, এই তো আর 10টা ইমেল, এরপর সব শেষ। কিন্তু সেই সমাপ্তি রেখা কখনোই আসে না। না, কখনোই আসে না। ফলে আমরা সবসময় একটা চিরস্থায়ী উদ্বেগের মধ্যে বাস করি। তার মানে আমরা যতই প্রোডাক্টিভ হই না কেন, আমাদের টু ডু লিস্ট কখনোই শূন্য হবে না। কালকের জন্য সবসময় কিছু না কিছু বাকি থাকবেই। একদম।
কিছু না কিছু থেকেই যাবে। আর এই সত্যটা মেনে নেয়ার মধ্যেই মনে হচ্ছে একটা অদ্ভুত প্রশান্তি লুকিয়ে আছে। কারণ যখন এটা পরিষ্কার হয়ে যায় যে সব কাজ শেষ করা অসম্ভব, তখন স্বাভাবিকভাবে একটা বিশাল মনস্তাত্ত্বিক পরিবর্তন ঘটে। হ্যাঁ, দৃষ্টিভঙ্গিটা পুরো পাল্টে যায়। আমরা তখন বুঝতে পারি যে যেহেতু সব করা যাবে না, তাই আমাদের সামনে একটি নতুন এবং কঠিন পথ খুলে যায়। আর সেটি হলো বেছে নেওয়ার পথ। ঠিক বলেছেন। ঠিক করতে হবে কোন কাজগুলো করা হবে আর কোনগুলো স্রেফ সচেতনভাবে বাদ দিয়ে দেয়া হবে। এই সচেতনভাবে বাদ দেওয়ার ধারণাটি বইটির একটি কেন্দ্রীয় স্তম্ভ। শত শত কাজ করার চেষ্টা বাদ দিয়ে জীবনের জন্য সত্যিকার অর্থে গুরুত্বপূর্ণ বা অর্থবহ কয়েকটি লক্ষ্য নির্ধারণ করা উচিত। হ্যাঁ, কিন্তু সমস্যা তো অন্য জায়গায়। কিরকম? সমস্যা হলো আধুনিক জীবনে আমরা প্রায়ই জরুরি আর গুরুত্বপূর্ণ কাজকে গুলিয়ে ফেলি। যা কিছু হঠাৎ সামনে এসে হাজির হয়, ধরুন একটা নোটিফিকেশন বা কারো একটা টেক্সট, তাকে আমরা খুব জরুরি মনে করে ঝাঁপিয়ে পড়ি। একদম, মনে হয় এক্ষুনি রিপ্লাই না দিলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ঠিক, কিন্তু যেগুলো জীবনের প্রকৃত গুরুত্বপূর্ণ কাজ, যেমন নিজের স্বাস্থ্যের যত্ন নেয়া, পরিবারের সাথে সময় কাটানো বা কোনো গভীর চিন্তার কাজ করা, সেগুলো সবসময় পেছনে সারিতে পড়ে থাকে, কারণ সেগুলো তৎক্ষণাৎ আমাদের মনোযোগ দাবি করে না। চমৎকার বলেছেন। এই যে বেছে নেওয়ার বিষয়টা, এটা খুব ক্রুশাল। এই বেছে নেওয়ার বিষয়টিকে আমরা একটা বিশাল বুফে ডিনারের সাথে তুলনা করতে পারি। বুফে? আচ্ছা, শুনি উপমাটা। ধরুন এমন একটা বুফের কথা যেখানে শত শত পদের খাবার সাজানো আছে। এখন যদি আপনি প্রতিটা খাবার 1 চামচ করে চেখে দেখার সিদ্ধান্ত নেন, তবে কি হবে? সম্ভবত পেটে ব্যথা হবে। হ্যাঁ, তা তো হবেই। কিন্তু প্রথমত, কোনো খাবারেরই আসল স্বাদ উপভোগ করা সম্ভব হবে না। দ্বিতীয়ত, প্লেট হয়ে যাবে একটা জগা খিচুড়ি, আর শেষ পর্যন্ত অতৃপ্ত নিয়েই ফিরতে হবে। এটা খুব সত্যি কথা। এর চেয়ে বরং নিজের সবচেয়ে পছন্দের 2-3টে খাবার বেছে নিয়ে পেট ভরে খাওয়াটাই অনেক বেশি তৃপ্তিদায়ক। আমাদের সময় আর কাজের ক্ষেত্রেও বিষয়টা ঠিক তাই। সব করতে চাওয়ার মানে হলো আসলে কোনো কিছুই ঠিকমতো না করা। যদি আমরা একে বৃহত্তর চিত্রের সাথে যুক্ত করি, মানে আপনার এই বুফের উপমাটি একটি গভীর দর্শনের দিকে নির্দেশ করে, যাকে বলা যায় ইন্টেনশনাল নেগলেক্ট বা ইচ্ছাকৃত অবহেলা। ইচ্ছাকৃত অবহেলা মানে ইচ্ছে করে কাজ ফেলে রাখা? হ্যাঁ, বার্কম্যান বলছেন আমাদের আসলে আরও ভালো প্রোক্রাস্টিনেটর বা দীর্ঘসূত্রিতাকারী হতে হবে। একটু দাঁড়ান, এটা তো একেবারে বিপরীতধর্মী একটা কথা। প্রোক্রাস্টিনেশন বা কাজ ফেলে রাখাকে তো সবসময় সবচেয়ে খারাপ অভ্যাস হিসেবে দেখা হয়। সাধারণ অর্থে হ্যাঁ। খারাপ প্রোক্রাস্টিনেশন হলো যখন আমরা গুরুত্বপূর্ণ কাজ ফেলে রেখে অহেতুক সোশ্যাল মিডিয়ায় সময় নষ্ট করি। হ্যাঁ, ওই যে ঘন্টার পর ঘন্টার রিলস দেখা। ঠিক। কিন্তু ভালো প্রোক্রাস্টিনেশন হলো আগে থেকেই সচেতনভাবে সিদ্ধান্ত নেওয়া যে কোন কাজগুলোতে আমরা ব্যর্থ হতে রাজি আছি। ও আচ্ছা, মানে আমি জেনে শুনে কিছু কাজ বাদ দিচ্ছি। একদম। এই যে বেছে নেওয়ার স্বাধীনতা, কোন কাজটিতে মনোযোগ দেওয়া হবে আর কোনটি অবহেলা করা হবে, এটি হতাশা তৈরি করে না, বরং মুক্তি দেয়। আমরা যখন মেনে নিই যে সব কাজ করা যাবে না, তখন আমরা কেবল সেই কাজগুলোতেই মনোযোগ দিতে পারি যা আমাদের জীবনের মূল উদ্দেশ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। এটা একটা দারুণ শিফট ইন পার্সপেক্টিভ। অন্যদিকে আধুনিক সমাজে আরেকটা জনপ্রিয় শব্দ আছে ফোমো, বা কিছু মিস করার ভয়, ফিয়ার অফ মিসিং আউট। হ্যাঁ, ফোমো তো আমাদের জেনারেশনের একটা বড় রোগ। কিন্তু বার্কম্যান আমাদের জোমো বা কিছু মিস করার আনন্দে বাঁচতে উৎসাহ দেন, জয় অফ মিসিং আউট। জোমো, বাহ, নামটা সুন্দর তো। যখন আমরা স্বীকার করি যে 4000 সপ্তাহে পৃথিবীর সব অভিজ্ঞতা অর্জন করা সম্ভব নয়, তখন আমরা যে অভিজ্ঞতাটি এই মুহূর্তে যাপন করছি তার প্রতি পুরোপুরি মনোযোগী হতে পারি। আর ঠিক এখানেই বিষয়টা সবচেয়ে কৌতূহলোদ্দীপক হয়ে ওঠে। অর্থবহ কাজ বেছে নেবার এই মানসিকতায় পৌঁছানোর পথে একটা বিশাল মনস্তাত্ত্বিক বাধা আছে আমাদের। বাধাটা কি? বাধাটি হল সময়কে পুরোপুরি নিয়ন্ত্রণ করার চেষ্টা। আমরা সবসময় চাই দিনটা ঠিক সেভাবেই কাটুক যেভাবে রুটিনে লেখা আছে। সকাল 8টায় এটা, 9টায় ওটা, বিকেল 5টায় একদম রিল্যাক্স। কিন্তু বাস্তবতা তো আর আমাদের রুটিন মেনে চলে না। মোটেও চলে না। আর সময়কে নিয়ন্ত্রণ করারই যে অদম্য চেষ্টা, এর মূল কারণ হল অনিশ্চয়তাকে ভয় পাওয়া। মানুষ তো অনিশ্চয়তা একদমই পছন্দ করে না। একদমই না। মানুষ মানসিকভাবে খুব দুর্বল হয়ে পড়ে যখন সে জানে না ভবিষ্যতে কি হতে যাচ্ছে। তাই আমরা নিশ্চিদ্ধ রুটিন তৈরি করে ভবিষ্যৎকে বশ করার চেষ্টা করি। কিন্তু তা কি কখনো সম্ভব? না,
জীবন তার নিজস্ব গতিতেই চলবে, অপ্রত্যাশিত ঘটনা ঘটবেই। ধরুন ট্রাফিক জ্যাম হবে, কেউ অসুস্থ হবে, কোনো কাজ করতে গিয়ে দ্বিগুণ সময় লাগবে। বার্কম্যান বলছেন এই অনিশ্চয়তা ও অসম্পূর্ণতাকে মেনে নেওয়া ভীষণ প্রয়োজন। কিন্তু মেনে নেওয়া তো সহজ নয়। সহজ নয়, কিন্তু জরুরি। কারণ যখন আমরা সময়কে জোর করে আমাদের ছকে ফেলার চেষ্টা করি, তখনই সবচেয়ে বেশি অ্যাংজাইটি বা উদ্বেগ তৈরি হয়। আমরা একটা নিয়ন্ত্রণহীন বাস্তবতাকে আমাদের কাল্পনিক নিয়ন্ত্রণের ভেতরে আনার বৃথা চেষ্টা করতে থাকি। কিন্তু এক্সপার্ট, এই বিষয়টা দৈনন্দিন জীবনে প্রয়োগ করা তো বেশ কঠিন। তা তো বটে। কারণ আমরা তো সবসময় এমন একটা মন্ত্রে বড় হয়েছি যে ভবিষ্যতের জন্য সঞ্চয় করো, ভবিষ্যতের জন্য তৈরি হও। ছোটবেলায় বলা হয় ভালো রেজাল্ট করো যাতে ভবিষ্যতে ভালো চাকরি পাওয়া যায়। চাকরিতে ঢুকে বলা হয় ভালো সেভিংস করো যাতে ভবিষ্যতে শান্তিতে থাকা যায়। হ্যাঁ, আমাদের পুরো জীবনটাই যেন একটা প্রিপারেশন ফেজ। ঠিক তাই, আমরা তো সারা জীবন শুধু ভবিষ্যতের জন্যই প্রস্তুতি নিতে থাকি। বর্তমানে বাঁচার এই পরিবর্তনটা, এই শিফটটা মানুষের চিন্তাধারায় কিভাবে আনা সম্ভব? এটি একটি অত্যন্ত গভীর প্রশ্নের জন্ম দেয়। ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেওয়াটা ভুল নয়, কিন্তু সমস্যা হলো আমরা বর্তমানকে কেবল ভবিষ্যতের একটি ওয়েটিং রুম বা অপেক্ষামান কক্ষ হিসেবে ভাবতে শুরু করেছি। ওয়েটিং রুম মানে আমরা শুধু অপেক্ষা করছি। হ্যাঁ, বার্কম্যান একে বলছেন হোয়েন আই ফাইনালি সিন্ড্রোম, অর্থাৎ যখন অবশেষে আমি প্রজেক্টটা শেষ করব তখন আমি শান্তিতে শ্বাস নেব, বা ধরুন যখন অবশেষে আমার লোন শোধ হবে তখন আমি জীবন উপভোগ করব। এটা তো খুব পরিচিত একটা ভাবনা। কিন্তু ভবিষ্যৎ সবসময় অধরা। যখন সেই ভবিষ্যৎ বর্তমান হয়ে আমাদের সামনে আসে, তখন আমাদের মস্তিষ্ক আবার তার পরের ভবিষ্যতের চিন্তায় মগ্ন হয়ে যায়। হ্যাঁ, তখন নতুন আর একটা গোল তৈরি হয়ে যায়। ফলে এই বর্তমান মুহূর্তটিতে কখনোই আমাদের পুরোপুরি উপস্থিত থাকা হয় না। এই ওয়েন আই ফাইনালি সিনড্রোমটা দারুণ একটা পয়েন্ট। আমরা সবসময় একটা কাল্পনিক ক্লিয়ার ডেস্কের আশায় থাকি। মনে হয় যেদিন ইমেলের ইনবক্স 0 হবে, সব কাজ শেষ হবে, সেদিন থেকে আসল জীবন শুরু করব। কিন্তু সেই দিন তো আর আসে না। না, আসে না। আসল জীবনটা আসলে এই অসম্পূর্ণতা, এই বিশৃঙ্খলা আর এই চলমান কাজগুলোর মাঝখানেই ঘটে চলেছে। একদম ঠিক বলেছেন। বইটিতে খুব স্পষ্টভাবে বলা হয়েছে, জীবনকে উপভোগ করার জন্য সব কাজ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই। বরং কাজের মাঝেই আনন্দ খুঁজে নিতে হবে। ঠিক, বরং কাজ অসম্পূর্ণ থাকার যে মানসিক অস্বস্তি, তাকে মেনে নিয়েই বর্তমানকে উদযাপন করতে হবে। কারণ জীবনের শেষ দিনটিতেও কোনো না কোনো কাজ অসম্পূর্ণ থেকেই যাবে। এটা একটা ধ্রুব সত্য। এটা মেনে নিলে সত্যিই একটা বিশাল ভার নেমে যায়। হ্যাঁ, আরেকটি চমৎকার কনসেপ্ট বার্কম্যান এখানে এনেছেন, যাকে তিনি বলছেন কসমিক ইনসিগনিফিকেন্স থিওরি। মহাজাগতিক তুচ্ছতার থেরাপি। নামটা তো বেশ ভারী মনে হচ্ছে। বিষয়টা আসলে কি? হ্যাঁ, নামটা ভারী হলেও বিষয়টা খুব সিম্পল। বিষয়টা হলো আমরা আমাদের প্রতিদিনের কাজগুলোকে, আমাদের ভুলগুলোকে, আমাদের ক্যারিয়ারের লক্ষ্যগুলোকে অনেক বেশি গুরুত্ব দিয়ে ফেলি। হ্যাঁ, মানে মনে হয় জানো আমি পৃথিবীর কেন্দ্র। ঠিক, একটা ইমেলে টাইপো বা ভুল হলে মনে হয় যেন আকাশ ভেঙে পড়বে। কিন্তু মহাবিশ্বের কোটি কোটি বছরের ইতিহাসের তুলনায় একজন মানুষের ৮০ বছরের জীবন বা ওই ৪,০০০ সপ্তাহ একটা ধূলিকণার চেয়েও ক্ষুদ্র। তা তো অবশ্যই। আমাদের কোনো কাজই মহাজাগতিক স্কেলে কোনো বড় প্রভাব ফেলবে না। প্রথম দর্শনে এটি বেশ হতাশাজনক মনে হতে পারে। হ্যাঁ, একটু ডিপ্রেসিং তো বটেই। কিন্তু গভীরভাবে ভাবলে এটি একটি বিশাল স্বস্তি দেয়। যখন আমরা বুঝতে পারি যে মহাবিশ্বের কাছে আমাদের কাজগুলোর তেমন কোনো গুরুত্ব নেই, তখন আমরা আমাদের কাঁধ থেকে পৃথিবী বাঁচানোর এই কাল্পনিক ভারটা নামিয়ে রাখতে পারি। ওহ, আইসি। তখন আমরা কেবল আমাদের জন্য, আমাদের চারপাশের মানুষদের জন্য যা অর্থবহ, সেই কাজগুলোতে মন দিতে পারি। তার মানে এই মহাজাগতিক তুচ্ছতা আমাদের তুচ্ছ-তাচ্ছিল্য করার জন্য নয়, বরং আমাদের অতিরিক্ত দুশ্চিন্তা থেকে মুক্তি দেওয়ার জন্য। একদম তাই। তাহলে পুরো সোর্স মেটেরিয়ালটিকে যদি আমরা একটা সুতোয় গাঁথি, তবে মূল বার্তাটি কি দাঁড়ায়? জীবন অত্যন্ত সীমিত, মাত্র ৪,০০০ সপ্তাহ। কিন্তু এতে ভয় পাওয়ার কিছু নেই, বরং এটি একটি জাগরণী ডাক। হ্যাঁ, একটা ওয়েক আপ কল। ঠিক, অন্তহীন উৎপাদনশীলতার ইঁদুর দৌড়ে অংশ নিয়ে নিজেকে নিঃশেষ করার বদলে আমাদের উচিত সেই কাজগুলোর দিকে নজর দেওয়া যা আমাদের কাছে সত্যি অর্থবহ। আমাদের টু-ডু লিস্ট কখনো শূন্য হবে না, আর সময়কেও আমরা পুরোপুরি হাতের মুঠোয় বন্দি করতে পারব না। এবং এই সত্যগুলো মেনে নেওয়াটাই হলো সবচেয়ে বড় মুক্তি। আমরা যখন মেনে নিই যে আমরা সাধারণ মরণশীল মানুষ, তখন আমরা সুপারহিউম্যান বা অতিমানব হওয়ার বৃথা চেষ্টা থেকে নিজেদের বিরত করতে পারি।
আমরা তো আর রোবট নই। ঠিক তখন আমরা সত্যিকার অর্থে সেই কাজগুলোতে সময় দিতে পারি যা আমাদের আনন্দ দেয়, যা আমাদের প্রিয়জনদের সাথে আমাদের সম্পর্ককে আরও দৃঢ় করে। একদম। অতীত বা ভবিষ্যতের চিন্তায় মগ্ন না থেকে বর্তমান মুহূর্তের যে সাধারণ অভিজ্ঞতাগুলো, যেমন ধরুন এক কাপ চা খাওয়া বা বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, সেগুলোকে আমরা ভবিষ্যতের কোনো বড় লক্ষ্যের সিঁড়ি হিসেবে না দেখে বরং সেগুলোর নিজস্ব মূল্যেই উপভোগ করতে শিখি। তাহলে এসবের অর্থ কি দাঁড়াচ্ছে? অর্থ হল জীবন খুব ছোট, আর এই ছোট জীবনের সবকিছু করার চেষ্টা করে নিজের শক্তি নষ্ট করার কোনো মানে হয় না। কোনো মানেই হয় না। যা সত্যি ম্যাটার করে, কেবল তার জন্যই এই সীমিত সময়টুকু বরাদ্দ করা উচিত। আজকের এই আলোচনার শুরুটা হয়েছিল একটা খুব সাধারণ প্রাত্যহিক জীবনের হতাশা দিয়ে, ওই যে অ্যালার্ম ঘড়ির শব্দ আর অন্তহীন কাজের চাপ। কিন্তু দৃষ্টিভঙ্গিটা একটু পাল্টে ফেললে এই একই রুটিনবদ্ধ জীবনটা অনেক বেশি অর্থপূর্ণ মনে হতে পারে, তাই না? একদম ঠিক। আমরা পুরো আলোচনায় দেখলাম কিভাবে আধুনিক প্রোডাক্টিভিটি কালচার আমাদের একটা ইলিউশন বা ঘোরের মধ্যে আটকে রেখেছে। তবে সবশেষে একটি বিষয় গভীরভাবে ভেবে দেখার মতো, যা এই পুরো আলোচনার ওপর ভিত্তি করেই তৈরি, কিন্তু আমাদের প্রতিদিনের ভাবনার জগতে একটা বিশাল আলোড়ন তুলতে বাধ্য। আচ্ছা, সেটা কি? আমরা এতক্ষণে জেনে গেছি যে জীবনের অ্যাকাউন্টে মোট 4000 সপ্তাহ আছে, কিন্তু আমরা কি কখনো নীরবে বসে হিসাব করে দেখেছি যে ইতিমধ্যে আমরা এই জাদুর বাক্সের ঠিক কতগুলো কয়েন বা কতগুলো সপ্তাহ চিরতরে খরচ করে ফেলেছি? এটা তো ভাবলেই গা ছমছম করে ওঠে। হ্যাঁ, এই যে অতীত হয়ে যাওয়া সপ্তাহগুলো, এগুলো আর কোনোদিন কোনোভাবেই ফিরে আসবে না। আর হাতে অবশিষ্ট থাকা সপ্তাহগুলোর যে একটা নির্দিষ্ট ক্ষয়ষ্ণু সংখ্যা আছে, তা যদি আজ রাতে হিসেব করে বের করা হয়, তবে সেই সংখ্যাটা জানা থাকলে তা কি আগামীকালের সকালের অ্যালার্ম বাজার পর আমাদের রুটিন এবং সময়ের প্রতি দৃষ্টিভঙ্গিকে চিরতরে বদলে দেওয়ার জন্য যথেষ্ট নয়? আসলেই তাই। যখন সেই জাদুর বাক্সের ভেতরে উকি দিয়ে দেখা যায় যে কয়েনগুলো ক্রমশ কমে আসছে এবং একটা নির্দিষ্ট দিন পর আর একটিও কয়েন অবশিষ্ট থাকবে না, তখন প্রতিটি মুহূর্তের মূল্য বহুগুণ বেড়ে যায়। ঠিক বলেছেন। 4000 সপ্তাহের এই চরম সত্যটা হয়তো প্রথমে একটু ভয়ঙ্কর লাগতে পারে, কিন্তু শেষ পর্যন্ত এটাই শেখায় কিভাবে অসম্পূর্ণতাকে মেনে নিয়ে প্রতিটি দিনকে গভীরভাবে বাঁচতে হয়। আজ এই গভীর এবং কিছুটা অস্বস্তিকর ভাবনার সাথে রেখেই শেষ করছি আমাদের এই বিস্তারিত আলোচনা। জীবনের এই সীমিত সময়টুকু সত্যি অর্থবহ হোক।